নমস্কার ভারতবাসী। আজকের ভিডিওতে আলোচনা করব অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরের সম্পূর্ণ ডিটেল, কোন মিসাইল ব্যবহার করেছিল, কোন বোমা ব্যবহার করেছিল, কোন নটি ঘাঁটিকে টার্গেট করেছিল, আর কেন পহেলগামে টেররিস্টরা শুধুমাত্র পহেলগামটাকে বেছে নিল আক্রমণ করার জন্য, কী এর আসল উদ্দেশ্য অবশ্যই জানবো আজকের ভিডিওতে। এবং সাথে জানবো ভারত এবং পাকিস্তানের পারমাণবিক এবং সামরিক শক্তির আলোচনা। জানি ভারত এবং পাকিস্তানের কোনো সামরিক শক্তির দিক থেকে আলোচনা করা একদমই উচিত নয়, কারণ ভারত পাকিস্তানের বাপ যেটা বলা হয়, ভারত পাকিস্তানের এক কথায় যেটা বাপ। কারণ পাকিস্তানকে চাইলে যখন খুশি ভারত পরাস্ত করতে পারে, এবং ভারত পাকিস্তানের থেকে 4 গুণ বড়। এই অবস্থাতেও পাকিস্তান যে আস্ফালন দেখাচ্ছে, পাকিস্তানের আস্ফালনকে ভারত চাইলে নিমেষের মধ্যে, মাত্র 24 আওয়ার্সের মধ্যে পাকিস্তানকে ম্যাপের থেকে মুছে দিতে পারে। অপারেশন 2 চলছে, সেই অবস্থাতেই আমরা সিঁদুরের সম্পূর্ণ ডিটেল উইথ অ্যানালিসিস এবং ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তির সমস্ত দিকগুলো আলোচনা করতে চলেছে আজকের ভিডিওতে। যারা ডিসেন্ট পাপাইকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করুন প্রতিদিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। অপারেশন সিঁদুর এটি একটি অপারেশনই নয়, এটি একটি সামরিক প্রতিশোধের কাহিনী, যেখানে ভারতীয় সেনা শুধু জবাব দেয়নি, প্রত্যেকটা হিন্দু রক্তের বদলা নিয়েছে। 22 এপ্রিল 2025 পহেলগামে জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রাপথে থাকা হিন্দু যাত্রীদের উপর যে আক্রমণ চালায় কাপুরুষোচিত কাশ্মীরের যে টেররিস্ট, কাশ্মীর অকুপাইড যে পাকিস্তানের যে টেররিস্টরা, সেই টেররিস্টদের উচিত জবাব দিতেই ছিল কিন্তু অপারেশন সিঁদুর। প্রায় 25 জন হিন্দু ভাই এবং একজন নেপালি ভাইকে কিন্তু মেরে ফেলা হয় এই পহেলগাম অ্যাটাকে। তাদের মধ্যে অনেকেই ছিলেন সদ্য বিবাহিত, যাদের নতুন বিয়ে হয়েছিল। মেহেন্দির রংটাও কিন্তু তখন অবধি শোকায়নি। 7ই মে সশস্ত্র বাহিনী ভারতের পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত 9টি জায়গায় অপারেশন চালায়। এই অভিযানে ব্যবহার করা হয় রাফাল যুদ্ধবিমান থেকে SCALP মিসাইল এবং AASM হ্যামার বোমা। লক্ষ্যবস্তু ছিল জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই-তাইবা ও হিজাবুল মুজাহিদ্দিনের ঘাঁটিগুলো। 9খানা ঘাঁটিকে একদম প্রপারভাবে চিহ্নিত করে কিন্তু ভারত আক্রমণ চালায়। অপারেশন সিঁদুরের যে 9টা কেন্দ্রকে বেছে নেওয়া হলো, সেইগুলো বহরমপুর জৈশ-ই মোহাম্মদের প্রধান ঘাঁটি, 2 মুরিদের লস্কর-ই-তাইবার সদর দপ্তর, গুলপুর 4 নম্বর, ভীমবার 5 নম্বর, চাকামরু 6 নম্বর, বাগ 7 কোটাল, 8 সিয়ালকোট এবং 9 হচ্ছে মুজাফফরবাদ। এই 9টা জায়গাকে ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে একদম চিহ্নিত করে কিন্তু হামলা করা হয়েছিল। এই স্থানগুলোতে কিন্তু সন্ত্রাসী কার্যক্রম চালানো হয় বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে কিন্তু একদম সঠিক খবর ছিল। এবং পরে যেটা দেখা গেল, আক্রমণের পর, অপারেশন সিঁদুরের পর, সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু সত্যি যে টেররিস্ট ছিল জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তাইবা, মুজাহিদ্দিনের যে আতঙ্কবাদী সংগঠনগুলো, সেই সংগঠনের কিন্তু কিছু হাই কমান্ডারও কিন্তু এই হামলায় কিন্তু মারা গিয়েছে। এবং পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান, সেই সমস্ত আতঙ্কবাদীগুলোকে বীর গতি কিন্তু শ্রদ্ধা জানিয়ে তাদের কিন্তু কবর দিয়েছে। এবার হচ্ছে পাকিস্তান কি একেবারে দেশের কাছে বা জাতিপুঞ্জর কাছে এটাই প্রমাণ করতে চাইছে যে পাকিস্তান আতঙ্কবাদীদের বা জঙ্গিদের জন্মদাতা? পাকিস্তানের কি এখন আর কোথাও এই জিনিসটা অস্বীকার করার আছে যে পাকিস্তান জঙ্গি ঘাঁটিগুলো চেনে না, বা পাকিস্তান জঙ্গিদেরকে বাড়তে দেয় না, বা পাকিস্তান জঙ্গিদের সাথে নেই? এই ঘটনার পর রাষ্ট্রপুঞ্জ অবশ্যই বুঝতে পেরে গেছে যে পাকিস্তান প্রত্যেকটা জঙ্গির জন্মদাতা,
প্রত্যেকটা জন্মিকে পাকিস্তানি জন্ম দেয়, আর কোনো দেশে নয়। শুধুমাত্র পাকিস্তান নিয়েই দেখা যায় এরকম জঙ্গি সংগঠনগুলো, যারা বারবার শুধু ভারত নয় বিভিন্ন দেশের উপরে বিভিন্ন সময় পরিকল্পনা করে দেশের সরকারকে এবং দেশের মানুষকে বারবার কিন্তু হত্যা এবং দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়। তো আমরা কি আশা করতে পারি না এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো একবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাক? গোড়া থেকে নির্মূল হয়ে যাওয়া তো অবশ্যই প্রয়োজন, কারণ এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো শুধুমাত্র সরকার নয়, দেশের মানুষকে এবং একটা দেশকে ধর্মের ভিত্তিতে দুটুকরো করে দেয়। যাদের কাছে ধর্মের কোনো মূল্য নেই, যারা ধর্মের কোনো সংজ্ঞা বোঝে না, তারা কিন্তু জিহাদের নামে কিন্তু এই সমস্ত কাণ্ডগুলো ঘটায়, যারা দেশকে এবং সমাজকে কলুষিত করে। পাকিস্তানের যে ধর্ম ইসলাম ধর্মকে শুধুমাত্র কলুষিত করে রেখেছে পাকিস্তান। আরও বিভিন্ন দেশে ইসলাম রয়েছে, কিন্তু ইসলামকে এইভাবে কলুষিত করে শুধুমাত্র পাকিস্তান। ইসলামের যে সংজ্ঞা, ইসলামের সংজ্ঞাটাকে বিকৃত করেছে শুধুমাত্র পাকিস্তান। ভারতীয় মুসলমানদের উচিত, এবং ভারতীয় মুসলমানরা অবশ্যই সুযোগ পেলে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে, কারণ পাকিস্তানের থেকে বেশি জনসংখ্যা রয়েছে মুসলিমদের ভারতবর্ষে। এবং আমরা ভারতবাসী হিসাবে যদি ভারতীয় মুসলিমদেরকে ছেড়ে দিই পাকিস্তানের উপরে, তারা কিন্তু পাকিস্তানকে কিন্তু নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ পাকিস্তান যে ইসলামকে এত কলুষিত করেছে, সেটা শুধু ভারতীয়রা নয়, ভারতীয় মুসলিমরাও কিন্তু সহ্য করতে পারে না। তাদের জন্য শুধুমাত্র কিছু ভারতীয় মুসলিমদের লজ্জা বোধ হয় যে পাকিস্তান এই সমস্ত ধর্মের ভিত্তিতে যে সমস্ত কাজগুলো করাচ্ছে, সেই কাজগুলোর জন্য শুধুমাত্র ভারতীয় হিন্দুদের নয়, ভারতীয় মুসলমানদেরও কিন্তু লজ্জা বোধ হয়। এই লজ্জাবোধের একটাই কারণ, তারা ইসলামকে সামনে রেখে এই সমস্ত আতঙ্কবাদী সংগঠন এবং আতঙ্কবাদী কাজকর্মগুলো চালায় জিহাদের নামে। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধর ঘোষণা বলে দাবি করেছে এবং দাবি করে যে এতে তাদের নাকি 31 জন বেসামরিক নাগরিক কিন্তু মারা গিয়েছে। তো একটা কথা বলি, এই যে হামলাটা ছিল ভারতের তরফ থেকে 9টা জঙ্গি ঘাঁটিকেই কিন্তু একবারে সঠিকভাবে চিহ্নিত করা ছিল। এখানে কোনো পাকিস্তানের সিভিলিয়ানস বা পাকিস্তানের মিলিটারির কোনো ব্যক্তি বা জায়গাকে কিন্তু আক্রমণ করা হয়নি। এখানে শুধুমাত্র জঙ্গি সংগঠনের 9টি এলাকাকে চিহ্নিত করে আক্রমণ করা হয়েছে। তবুও পাকিস্তান নির্লজ্জের মতো দাবি করছে যে তাদের 31 জন সিভিলিয়ানস মারা গিয়েছে, এবং তারা এটাও দাবি করে তারা নাকি ভারতের 5খানা যুদ্ধবিমান ধূলিসাৎ করে দেয় সে আক্রমণে। কিন্তু এমন কোনো প্রমাণ কিন্তু নির্লজ্জ পাকিস্তান এখনও দিতে পারেনি, এবং ভারত এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবাদী বিরোধী নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটিতে দেখা যায় ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একদমই কঠোর। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে পিছপা হবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুর 0.2। অপারেশন সিঁদুর 0.2 আমরা দেখতে পাচ্ছি, এবং এই অভিযানকে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে তারা ভারতের বিরুদ্ধেও কিন্তু আক্রমণ চালাবে এবং বদলা নেবে। তো পাকিস্তানকে একটাই প্রশ্ন করতে চাই যে কিসের বদলা, কার বদলা? সন্ত্রাসবাদীদের মারার বদলা? ভারত যে সন্ত্রাসবাদীদের মেরেছে তার বদলা কি পাকিস্তান নিতে চায়? তাহলে নিক। সন্ত্রাসবাদীদের কি এতটাই তাদের দেশে গুরুত্বপূর্ণ যে তাদের কিছু হলে তারা বদলা নিতে চলে আসে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে, যারা কখনো আগে আক্রমণ করেনি, যারা কখনো পাকিস্তানকে আগে পরমাণু বোম ফেলার হুমকি দেয়নি? পাকিস্তান তো কথায় কথায় হুমকি দেয় ভারতের উপর পরমাণু বোম ফেলবে। আচ্ছা, ভারতের যে পরমাণু বোমগুলো রয়েছে, ভারতকে কি কোনোদিনও কেউ দেখেছে যে অন্য প্রতিবেশী রাষ্ট্র বা যে কোনো দেশের উপর পরমাণু হুমকি দেওয়ার? এতবার যুদ্ধ হয়েছে 1971, এরপরে অনেক যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে, মোটামুটি 4-5টা যুদ্ধ হয়েছে। সেই 4-5টা যুদ্ধে ভারতকে একবারও প্রথমে হুমকি দিয়েছে যে ভারত পরমাণু বোম ফেলবে? নির্লজ্জ পাকিস্তানের কিচ্ছু নেই, শুধুমাত্র একটা পরমাণু বোম আছে যেটার দমে বহুত লাফালাফি করে। তো বলে রাখি, পরমাণু বোম ব্যবহার করা এত সহজ নয়। পরমাণু বোম রাষ্ট্রপুঞ্জ কখনোই কোনো দেশকে ব্যবহার করতে দেবে না। পরমাণু বোম একবারই ব্যবহার করা হয়েছিল, যেটা আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকির উপরে পরমাণু বোম ফেলেছিল জাপানকে সাহায্য করার জন্য। তারপরে আজ অবধি কখনো পরমাণু বোম ব্যবহার করা হয়নি, কারণ পরমাণু বোম ব্যবহার করলে শুধুমাত্র একটা দেশই নয়, গোটা পৃথিবীর উপরে যে কালো ছায়া নেমে আসবে সেটা 10 বছরেও কিন্তু সেই কালো ছায়াটাকে পার করতে পারবে না। কারণ একবার যদি পরমাণু বোম পড়ে সেই জায়গাটা, সেই দেশের অর্ধেক অংশ, প্রায় হাফেরও বেশি অংশ কালো অন্ধকারে ঢেকে যাবে। সূর্যের কিরণ 35% কমে যাবে, দেশের শীতলতা আসবে -5 ডিগ্রি। এটা হচ্ছে পরমাণু বোমের কিন্তু বিশিষ্ট। তো পরমাণু বোম বারবার ভারতকে হুমকি দিয়ে লাভ নেই যে পরমাণু বোম ফেলবো।
এই সমস্ত হুমকি ভারত ভয় পায় না। চলুন এবার আমরা জেনে নিই ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক শক্তি থেকে কোন দেশটা এগিয়ে। বলে রাখি 1947-এ দেশ ভাগ হওয়ার সময় থেকেই ভারত এবং পাকিস্তান দুটো প্রতিবেশী রাষ্ট্রই কিন্তু সামরিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান প্রথম থেকে কিন্তু নির্লজ্জের মতো কাজ করে গিয়েছে। পাকিস্তানকে যখন তার দেশটাকে ভাগ করে দিয়ে দেওয়া হয় ধর্মের ভিত্তিতে, যে ইসলামিক যে সমস্ত মানুষরা শুধুমাত্র ইসলামিক রাষ্ট্রে থাকতে চায় তারা পাকিস্তানে চলে যেতে পারে, তারপরে পাকিস্তানকে সমস্ত কিছুটাই কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল, অর্থ থেকে শুরু করে সামরিক সেনা বিভিন্ন, এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাংকটাকেও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল পাকিস্তানকে। ঠিক আছে, পাকিস্তান চাইলে সেই সমস্ত জিনিসগুলোকে আজকে কাজে লাগিয়ে ভারতের মতো একটা সব থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হতে পারতো রাষ্ট্রপুঞ্জের কাছে, এবং অর্থনৈতিক দিক থেকেও রাষ্ট্রটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতো, যেটা এখন ভারত করছে। কিন্তু পাকিস্তান কি করেছে, সেই সমস্ত অর্থগুলোকে ব্যবহার করে কি করেছে, টেররিস্ট জন্ম দিয়ে কি করেছে, বিভিন্ন দেশের উপর আক্রমণ চালিয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো কেন করেছে পাকিস্তান? পাকিস্তানের লোভ, পাকিস্তানের হিংসা, এটাই হচ্ছে পাকিস্তান। তো চলুন দেখে নেওয়া যাক যে সামরিক দিক থেকে কারা এগিয়ে। সামরিক বাজেট, প্রথমেই বলে রাখি সামরিক বাজেট, ভারতের যে সামরিক বাজেট সেটা হচ্ছে $75 বিলিয়ন সামরিক বাজেট, যেটা আমাদের পেশ হয়। এবং পাকিস্তানের হচ্ছে বরাদ্দ বাজেট কত জানেন? মাত্র $11 বিলিয়ন। $11 বিলিয়ন আর ভারতের $75 বিলিয়ন। কিভাবে ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ করতে আসে, তাই না? এবং প্রমাণ সহ আরও কিছু কথা বলবো, তোমরা গ্রাফিক্সের মাধ্যমে পিছনে দেখতে পারবে। যদি সেনাবাহিনীর পরিকাঠামোতে আমরা যাই, ভারতের সশস্ত্র বাহিনী রয়েছে প্রায় 14 লক্ষ সশস্ত্র বাহিনী ভারতে রয়েছে। পাকিস্তানে কত রয়েছে জানেন সশস্ত্র বাহিনী? 6.5 লক্ষ। 6.5 লক্ষ সশস্ত্র সেনাবাহিনী। ভারত এর থেকে ডবলেরও বেশি। রিজার্ভ বাহিনী ভারতে কত রয়েছে? 11 লক্ষ রিজার্ভ বাহিনী রয়েছে ভারতে, এবং পাকিস্তানে রয়েছে 5 লক্ষ। এবং উভয় দেশই সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী উভয় দিক থেকেই মোটামুটি দিক থেকে দেখতে গেলে উভয় দেশই কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। কিন্তু ভারতের তুলনায় পাকিস্তান অনেকটাই পিছিয়ে রয়েছে। এরপরে যেগুলো বলবো সেগুলো থেকে অবশ্যই বুঝতে পারবে। বিমান বাহিনীর দিক থেকে দেখো, ভারতের বিমানের সংখ্যা কতগুলো? ভারতের বিমানের সংখ্যা হচ্ছে 2200 প্লাস। তার মধ্যে ফাইটার, ট্রেনার এবং পরিবহন সহ বিভিন্ন বিমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিমান কোনগুলো ভারতের? SU-30 MKT এবং রাফাল, মিরাজ 2000 এবং তেজাস। এইগুলো হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ বিমান, যেগুলো দিয়ে আমরা বারবার পাকিস্তানকে আক্রমণ করি, এবং পাকিস্তান যেগুলোর মোকাবিলা একদমই করতে পারে না। পাকিস্তানের বিমানের সংখ্যা কত? 1400 প্লাস। ভারতের কত বলেছিলাম? মনে থাকলে কমেন্ট করো, আবার বলছি 2200 আর পাকিস্তানের কত? 1400। পাকিস্তানের মধ্যে উল্লেখযোগ্য বিমান সেই পুরনো যুগের যে বিমানগুলো রয়েছে সেইগুলোই। F-16 অনেকবার দেখেছি, ভাঙতে দেখেছি পাকিস্তান, তবুও সেইগুলো নিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে আসে। যে F-17, থান্ডার এবং মিরাজ 3, এগুলো হচ্ছে পাকিস্তানের উল্লেখযোগ্য বিমান। প্রযুক্তির দিক থেকে যদি দেখা যায়, ভারতে যে সমস্ত প্রযুক্তিগুলি বর্তমানে ডেভেলপ হয়েছে, পাকিস্তানে আজ অবধি সেই সমস্ত প্রযুক্তিগুলির নামই কেউ শোনেনি। রাফাল এবং SU-30 MKTকে এক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা নিতে দেখা যায় ভারতে। যে সমস্ত প্রযুক্তিগুলি DRDO প্রত্যেক বছর পরীক্ষা চালায়, পাকিস্তানে কিন্তু এমন কোনো আজ অবধি নিজস্ব সংস্থা নেই যেগুলো ভারতীয় যেমন ডিফেন্স সিস্টেমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে এগিয়ে নিয়ে যাবে। পাকিস্তান সবটাই নির্ভর প্রতিবেশী রাষ্ট্রের উপর এবং চীনের ভিক্ষার উপর। নৌবাহিনীর দিক থেকে যদি দেখা যায়, তো ভারত অনেক এগিয়ে। ভারতীয় নেভি, ইন্ডিয়ান নেভি পাকিস্তান নেভির থেকে অনেক এগিয়ে। ভারতের যুদ্ধজাহাজের সংখ্যা 150 প্লাস যুদ্ধজাহাজ ভারতের কাছে রয়েছে। একটি বিমানবাহী রণতরী, রণতরীও ভারতের কাছে রয়েছে।
যার নাম আইএনএস বিক্রান্ত এবং 17+ সাবমেরিন। আইএনএস বিক্রান্ত কি? আইএনএস বিক্রান্ত যেখানে 1000 এয়ারক্রাফট আইএনএস বিক্রান্ত বয়ে নিয়ে যেতে পারবে এবং সেখান থেকে সেই সমস্ত এয়ারক্রাফটগুলো ফ্লাই করে অন্যান্য দেশের উপর কিন্তু আক্রমণও চালাতে পারবে। আইএনএস বিক্রান্ত অনেক বড় যুদ্ধ জাহাজ, আমাদের ভাবনারও অতীত আইএনএস বিক্রান্ত। গ্রাফিক্সের মাধ্যমে পেছনে দেখতে পারবে, এটাই হচ্ছে আইএনএস বিক্রান্ত, যেটা আমাদেরকে নৌবাহিনীর দিক থেকে, ইন্ডিয়ান নেভির দিক থেকে অনেক শক্তি যোগায়। পাকিস্তানের কাছে রয়েছে একটি বিমানবাহী রণতরী, পাকিস্তানের যুদ্ধজাহাজের সংখ্যা 70+, আর ভারতের বলেছিলাম 150+, ডবল। এবং সাবমেরিনের সংখ্যা কিন্তু পাকিস্তানের কাছে একদমই কম, এবং কোনো বিমানবাহী জাহাজ আজ অব্দি নেই পাকিস্তানের কাছে। ঠিক আছে, ভারত মহাসাগর অঞ্চলে নৌ আধিপত্য বেশি দৃঢ়। ভারত যে মহাসাগর রয়েছে সেখানে কিন্তু নৌবাহিনীর কাজটাই কিন্তু বেশি। পারমাণবিক শক্তি ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কার কাছে কটা রয়েছে অবশ্যই দেখি। দুই দেশই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, এবং ভারতের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 160, প্রায় 160, এবং পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 165। ভারতের মিসাইল অগ্নি সিরিজ, অগ্নি 1 থেকে 5, অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5, এগুলো হচ্ছে ভারতীয় মিসাইল। পৃথিব এবং ব্রহ্মোস এইগুলো হচ্ছে ভারতীয় মিসাইল। পাকিস্তানের মিসাইল শাহাহেন এবং হচ্ছে ঘুড়ি এবং বাবুর, এইগুলো হচ্ছে পাকিস্তানের মিসাইল। ভারত নো ফার্স্ট ইউজ নীতির কিন্তু ঘোষণা করেছিল, এবং সেই নীতিটাই আজ অবধি অটল রয়েছে। পাকিস্তান কিন্তু প্রকাশ্যে কখনো ঘোষণা করেনি যে তারা প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এবং ভারত যেটা প্রথমেই বলেছে, আজও যেটা বলে, ভারত নো ফার্স্ট ইউজ নীতির কিন্তু ব্যবহার করবে। ভারত কখনোই কোনো রাষ্ট্রের উপরে প্রথমে মিসাইল হামলা করবে না। তবে ভারতের উপর যদি কেউ মিসাইল হামলা করে তাহলে অবশ্যই তাকে 4 গুণ মিসাইল হামলা ভারত করবে। প্রযুক্তির দিক থেকে ভারত নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, যেটা আমি বলছিলাম ভিডিওতে আগে, যেমন হল, DRDO, ইসরোর মাধ্যমে। পাকিস্তান মূলত চীন এবং যেটা বলেছিলাম যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তাদের কোনো প্রতিরক্ষা কিন্তু শিল্প নেই। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং মহাকাশ প্রযুক্তি অনেক বেশি উন্নত, যা ভবিষ্যতের যুদ্ধের বড় পার্থক্য করে দিতে পারবে। আজ থেকে 10 বছর পর এই পার্থক্যটা আমি যেটা বললাম ভারত এবং পাকিস্তানের মধ্যে, এই পার্থক্যটার লিস্টটা আরও বেশি হবে। এই লিস্টটা আর 4 পাতা হলে আরও 10 পাতা হবে, কারণ ভারত যেভাবে গ্রো করছে, ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট গ্রো ইকোনমি হচ্ছে এখন ইন্ডিয়া, সব থেকে গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়া। এবং যে গানটা রয়েছে যে ভারত ভাগ্য বিধাতা, দিনটা এমন একদিন আসবে যে ভারতই ভাগ্য বিধাতা হবে। সামরিক তুলনা সেনাবাহিনীর দিক থেকে ভারত এগিয়ে, কনক্লুশন যেটাকে বলছি আমি, সেনাবাহিনীর দিক থেকে ভারত এগিয়ে। বিমান এবং নৌবাহিনীর দিক থেকেও ভারত অনেক এগিয়ে। বাজেটে প্রায় 7 গুণ এগিয়ে ভারত। পারমাণবিক অস্ত্রে প্রায় 2 দেশই সমান রয়েছে। প্রযুক্তির দিক থেকেও কিন্তু ভারত এগিয়ে, এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পারমাণবিক শক্তি এটি কিন্তু একটু হুমকি দেওয়ার মতন কোনো বিষয় নয়, কারণ ভারতের কাছেও পারমাণবিক শক্তি রয়েছে, এবং ভারতের কাছেও পাকিস্তানের থেকে অনেক বেশি সেনা, সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী রয়েছে। তবে একটাই কথা বলবো, এই যে আমরা আজকে পার্থক্যটা দেখলাম পাকিস্তানের সাথে, এই পার্থক্যটা ভারতীয় হিসাবে যতটা গর্ব হয়, এবং দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এটাই আশা করব যে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ বা কোনো যুদ্ধই যাতে 2 দেশের মধ্যে না হয়, কারণ যুদ্ধ হলে 2 দেশেরই ক্ষতি হবে। পাকিস্তান তো মাত্র 4 দিন যুদ্ধ করতে পারবে, যা পাকিস্তানের অর্থনীতি। 4 দিনের বেশি তাদের কাছে পাকিস্তানের যে কি বলে ওটাকে ফুয়েল, যে এয়ারক্রাফট চালানোর জন্য তাদের যে ফুয়েলটা ব্যবহার করতে হবে, সেই ফুয়েলটা কিন্তু তাদের কাছে পর্যাপ্ত নেই। তো পাকিস্তানকে বলবো, এবং আমরাও নিজেরাও সংযত হব যে কোনো যুদ্ধই যেন না হয়। হ্যাঁ, তবে যদি নির্লজ্জ পাকিস্তান বারবার এরকম আক্রমণ করে, বারবার ভারতবাসীকে যদি, নিরীহ ভারতবাসীদের যদি মরতে হয়, তাহলে কিন্তু ভারত
এই যুদ্ধের শেষ দেখেই ছাড়বে। অপারেশন সিঁদুরের 0.2 নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। রিসেন্ট পাপাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এখনও রিসেন্ট পাপাইকে লাইক করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন। এবং ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হচ্ছে নেক্সট।